রহস্য রোমাঞ্চ গল্পের সংকলন নিয়ে উপস্থিত হয়েছে টিম মিস্ট্রিয়াস। আমাদের আজকের নিবেদন প্রখ্যাত লেখক এডগার অ্যালান পোর লেখা গল্প অবলম্বনে দাউ আর্ট দি ম্যান। এডগার অ্যালান পোর জন্ম 1809 সালের 19শে জানুয়ারি আমেরিকার রোবস্টন শহরে। মাত্র 3 বছর বয়সে বাবা মাকে হারান। তিনি একাধারে ছিলেন একজন মার্কিন লেখক, কবি, সম্পাদক এবং সাহিত্য সমালোচক। পো তার লেখা কবিতা, ছোট গল্প ও ভয়াল রসের রহস্যময় গল্পগুলোর জন্যে সবচেয়ে বেশি পরিচিত। তার লেখা ভয়ের কবিতা দি র্যাভেন এখনও পৃথিবী বিখ্যাত। আজকের গল্পটি আমরা নিয়েছি অদৃশ বর্ধন অনুদিত এডগার অ্যালান পো রচনা সমগ্র বইটি থেকে। গল্পের বাংলা অনুবাদ অদৃশ বর্ধনের অপমৃত্যুর সংকেত নামে পরিচিত। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি আদিত্য। শুরু হচ্ছে আজকের গল্প দাউ আর্ট দি ম্যান। গ্রিক কিংবদন্তির রাজা এডিপাস না জেনে নিধন করেছিল তার জনককে। র্যাটেলবারো প্রহেলিকায় এডিপাসের ভূমিকায় অবতীর্ণ হচ্ছি আমি। এ অঞ্চলে যে অলৌকিক কাণ্ডটা সম্প্রতি ঘটে গেল তার কলাকৌশলের গুপ্ত রহস্য জানি শুধু আমি। এক্ষুনি তা ফাঁস করব আপনাদের কাছে। নিখাদ এই মিরাকেল র্যাটেলবারো সমস্ত বিশ্বাসঘাতকদের দফা রফা করে দিয়েছে। ইন্দ্রিয় বিলাসী অতীন্দ্রিয় অবিশ্বাসীদের ঠান্দিদের মতো গোঁড়া কুসংস্কার বিশ্বাসী করে তুলেছে। হোতা কিন্তু এই শর্মা, যে নিজেই হাটে হাঁড়ি ভাঙতে বসেছে অবশেষে। কিছু মনে করবেন না, ঘটনাটা আমি একটু হালকাচারি নিবেদন করে যাব। ঘটনাটা ঘটেছিল 18 সালের গ্রীষ্মকালে। বেশ কয়েকদিন ধরে নিখোঁজ হয়েছিলেন র্যাটেলবারোর সবচেয়ে নামী, ধনী আর সম্মানীয় ব্যক্তি মিস্টার বার্নাবাস স্যাটলওয়ার্দি। নিছক নিরুদ্দেশের ব্যাপার যেটা নয়, নিশ্চয়ই এর পেছনে আছে কারো ষড়যন্ত্র। সন্দেহের এহেন কালো ছায়া ঘনিয়ে উঠছিল সবারই মনের মধ্যে। এক শনিবারের ভোরে ঘোড়ায় চেপে মাইল 15 দূরের এক শহর অভিমুখে রওনা হয়েছিলেন ভদ্রলোক। কথা ছিল ফিরে আসবেন সেই রাতেই। 2 ঘন্টা পরে ফিরে এলো তার ঘোড়া। তিনি কিন্তু নেই ঘোড়ার পিঠে, নেই তার জিন ব্যাগ যা রওনা হওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছিল ঘোড়ার পিঠে। ঘোড়া নিজেও জখম হয়েছিল মারাত্মকভাবে, কাদা লেপ্টেছিল সর্বাঙ্গে। ফলে নিখোঁজ মানুষটার জন্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল গোটা তল্লাটে। রবিবার সকালেও যখন তিনি ফিরে এলেন না, তখন আর কেউ হাত গুটিয়ে বসে থাকতে পারল না। শহরের সবাই দল বেঁধে বেরিয়ে পড়ল তার নশ্বর দেহের সন্ধানে। এ ব্যাপারে সবার আগে এগিয়ে এসে সবচেয়ে বেশি উৎসাহ দেখিয়েছিলেন মিস্টার স্যাটলওয়ার্দির প্রাণের বন্ধু মিস্টার চার্লস গুডফেলো। সবাই অবশ্য তাকে চার্লি গুডফেলো অথবা ওল্ড চার্লি গুডফেলো নামেই ডাকত। ভদ্রলোক অত্যন্ত খোলামেলা স্বভাবের, পুরুষোচিত, সৎ, দিলদরিয়া মেজাজ, কথা বলতেন স্পষ্টাস্পষ্টি। বিবেক অমলিন বলেই চোখে চোখ রেখে কথা বলে যেতে পারতেন, এবং তা থেকেই বোঝা যেত এই লোকের পক্ষে হীন কাজ কখনোই সম্ভব নয়। দুনিয়ায় কাউকে উনি ভয় করেও চলেন না। মন তো পরিষ্কার। এ শহরে তিনি এসেছিলেন মাত্র মাস 6 আগে। এসেই শহর শুদ্ধ লোকের মন জয় করেছিলেন সোজা কথা আর সরল মুখচ্ছবির দৌলতে। 6 মাস আগে ছিলেন কোথায় সে খবর কারো জানা না থাকলেও মানুষটার অকপট চাহনি আর কথাবার্তায় মুগ্ধ হয়েছিল আবাল বৃদ্ধ বনিতা। মিস্টার স্যাটলওয়ার্দি ছোট ভাইয়ের মতো দেখতেন মিস্টার গুডফেলোকে। থাকতেন পাশাপাশি 2 বাড়িতে। প্রথম জন দ্বিতীয় জনের বাড়িতে কখনো না গেলেও দ্বিতীয় জন প্রথম জনের বাড়িতে দিনে 4-5 বার আসতেন খোঁজ খবর নিতে।
চা ব্রেকফাস্ট খেতেন, মদের গ্লাস নিয়েও হুল্লোড় করে যেতেন। এক কথায় সৌহার্দ্য আর সম্প্রীতির তিলমাত্র অভাব ছিল না দুজনের সম্পর্কে। মিস্টার গুডফেলো শ্যাটো মার্গো সুরাপান করতে খুব ভালোবাসতেন। একদিন দুজনে এই সুরাপানে এমনই মত্ত হয়েছিলেন যে মিস্টার স্যাটেলওয়ার্দি উল্লসিত কণ্ঠে কথা দিয়েছিলেন 2 বাক্স ভর্তি শ্যাটো মার্গো উপহার দেবেন প্রিয় বন্ধুকে খুব শিগগিরই। কোম্পানিকে খবর দেবেন, তারাই বাক্স পাঠিয়ে দেবে চার্লি গুডফেলোর বাড়িতে। পাবেন ঠিক তখনই যখন মদ তার খুবই দরকার। এই ঘটনার উল্লেখ করলাম শুধু একটাই কারণে, 2 বন্ধুতে কতখানি হরিহর আত্মা ছিলেন তা বোঝানোর জন্যে। রোববার সকালের কথা এবার বলা যাক। মিস্টার স্যাটেলওয়ার্দি নিশ্চয়ই অপঘাতে মরেছেন এ বিষয়ে মোটামুটি নিশ্চিত হওয়ার পর সবচেয়ে ভেঙে পড়তে দেখলাম ওল্ড চার্লি গুডফেলোকে। বন্ধুর ঘোড়া ফিরে এসেছে গুলিবিদ্ধ, কর্দমাক্ত, রক্তমাখা অবস্থায়, পিঠে নেই সওয়ার আর তার জিন ব্যাগ। এই সব শোনবার পর সমস্ত রক্ত নেমে গেল তার মুখ থেকে। ঠকঠক করে কাঁপতে লাগলেন, কম্প জ্বর এলে যা ঘটে। সব মিলিয়ে তার যে অবস্থা দাঁড়ালো তা একমাত্র ভাই বা বাবা মারা গেলেই দেখা যায়। গুলি খেয়েও ঘোড়াটা ফিরে এসেছিল স্রেফ করাজানের জোরে। পিস্টলের গুলি বুকের মধ্যে ঢুকেও বেরিয়ে গেছে শরীর ফুঁড়ে। শোকে গুঁড়িয়ে গেছিলেন বলেই মিস্টার গুডফেলো তক্ষুনি দলবল নিয়ে বন্ধুর মৃতদেহ খুঁজতে বেরোতে যাননি। বুঝিয়েছিলেন আরও দিন কয়েক বা একটা হপ্তা দেখা যাক না কেন, মিস্টার স্যাটেলওয়ার্দি নিজেও তো ফিরে আসতে পারেন। তিনিই এসে বলবেন কেন গুলি খাওয়া ঘোড়াকে ছেড়ে দিতে হয়েছে, তিনিই বা কোথায় শুয়েছিলেন এই কটা দিন। এইরকমই হয়, চরম দৃশ্যটা এড়িয়ে যেতে চায় শোকাহত মানুষ। সর্বনাশ হয়ে গেছে জেনেও সর্বনাশের প্রমাণ খুঁজতে মন চায় না। মন যেন তখন পক্ষাঘাতে পঙ্গু হয়ে যায়। করণীয় কোনো ব্যাপারে স্পৃহা থাকে না। শহরের বেশিরভাগ মানুষই কিন্তু সায় দিয়েছিলেন মিস্টার গুডফেলোর কথায়। কি দরকার এখন খামোকা হইচই করার, 2 দিন অপেক্ষা করা যাক না। রুখে দাঁড়িয়েছিল একজনই, খুবই বদ স্বভাবের এক ছোকরা। সম্পর্কে সে মিস্টার স্যাটেলওয়ার্দির আপন ভাইপো, থাকে কাকার সঙ্গে একই বাড়িতে। এই ছোকরা তেড়ে উঠে বলেছিল, সবুর করার কি আছে, চুপচাপ থাকতে যাব কেন? নিহত মানুষটার লাশ খোঁজা হোক এক্ষুনি। ছোকরার নাম পেনিফেদার। তার গোঁ দেখে সন্দেহ জেগেছিল বেশ কিছু লোকের মনে। মিস্টার গুডফেলো তো বিড়বিড় করে বলেই ফেলেছিলেন, আশ্চর্য কথা বটে, আর কিছু বলতে চাই না। আশ্চর্য নয় কি, কাতারে কাতারে মানুষদের মধ্যে তৎক্ষণাৎ গুঞ্জন শোনা গেছিল। ঠিকই বলেছেন মিস্টার গুডফেলো। পেনিফেদার জানছে কি করে যে সত্যি খুন হয়েছেন তার কাকা? লাশ খোঁজার কথা তার মাথায় আসছে কেন? ফলে হাতাহাতি না হোক, কথা কাটাকাটি হয়ে গেল পেনিফেদার আর চার্লি গুডফেলোর মধ্যে। দুজনের মধ্যে সম্পর্ক খুব একটা মধুর ছিল না গত মাস 3-4 ধরে। কাকার বাড়িতে এত আনাগোনা, এত খানাপিনা, বড়লোক কাকার সঙ্গে এত মাখামাখি পছন্দ হয়নি পেনিফেদারের। হাজার হোক, সেই তো কাকার একমাত্র উত্তরাধিকারী। সেই জোরেই শুধু কথায় না মেরে হাতেও মেরে বসেছিল চার্লি গুডফেলোকে। কিন্তু অসীম সহিষ্ণুতা বটে ভদ্রলোকের, খাঁটি খ্রিস্টান। মারের চোটে মাটিতে ঠিকরে পড়েও উঠে দাঁড়িয়ে গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে সময় বুঝে সুদে আসলে প্রতিহিংসা নেওয়া জাতীয় কি সব বলতে বলতে বেরিয়ে গিয়েছিলেন বাড়ি থেকে। পাল্টা মার দেওয়া তো দূরের কথা, 2 দিনেই পেনিফেদারকে একেবারে ক্ষমা করে দিয়েছিলেন। মার খেয়ে যা বলেছিলেন তার কোনো মানেই হয় না। ওরকম অবস্থায় এ জাতীয় কথাই তো তেড়ে ফুঁড়ে বেরিয়ে আসে মুখ দিয়ে। সমবেত জনতা কিন্তু
শেষ পর্যন্ত গোয়ার পেনিফেদারের কথা মতোই তক্ষুনি বেরিয়ে পড়তে চেয়েছিল ছোট ছোট দলে ভাগ হয়ে, যাতে আশপাশের সমস্ত অঞ্চল তন্ন তন্ন করে দেখা হয়ে যায়। কিভাবে জানি না এ মত ঘুরিয়ে দিয়েছিলেন চার্লি গুডফেলো। ভাগাভাগি হওয়ার দরকার কি, একসঙ্গেই দল বেঁধে বেরোনো হোক। শেষ পর্যন্ত ঠিক হয়েছিল অভিযান যাবে সমবেতভাবে, সবাই থাকবে একই দলে, পথ দেখিয়ে নিয়ে যাবেন চার্লি গুডফেলো নিজে। যোগ্য লোককে নেতৃত্ব দেওয়া হয়েছিল সেদিন। পথ ঘাটে খানাখন্দের এরকম হদিশ চার্লি গুডফেলো ছাড়া আর কেই বা জানে। তাছাড়া তার দুটো চোখই যেন লিংক্স বেড়ালের চোখের মতন অতীব শানিত, দেখতে পায় নিরন্ধ্র অন্ধকারেও। যেসব গর্ত আর রন্ধ্রপথের কথা কারো জানাই ছিল না, সবই দেখা গেল ওর নখদর্পণে। যাতায়াতের পথে এসব কোশমিন কালেও পড়ে না, তাই কেউ খবর রাখেনি। উনি কিন্তু রেখেছেন। এত অলিগলি কানাগলি যে এ তল্লাট ঘিরে রয়েছে, তাও কেউ ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি। 7 দিন 7 রাত ধরে বিরামবিহীনভাবে এসবের প্রতিটি তন্ন তন্ন করে দেখার পরেও মিস্টার শাটলওয়ার্থির চুলের ডগার সন্ধানও মিলল না। আক্ষরিক অর্থে তাই বটে, কিন্তু কিছু চিহ্ন পাওয়া গেছিল 7 দিন 7 রাতের তদন্ত অভিযানে। মিস্টার শাটলওয়ার্থি যে ঘোড়ায় চড়ে অগস্ত্য যাত্রা করেছিলেন তার খুর ছিল বিশেষ ধরনের, মাটিতে ছাপ এঁকে যেত অদ্ভুতভাবে। সেই ছাপই অনুসরণ করা হয়েছিল। দেখা গেছিল শহর থেকে নিষ্ক্রান্ত হয়ে ভদ্রলোক মূল সড়ক ধরে গিয়েছিলেন 3 মাইল দূরে। 1/2 মাইল পথ বাঁচানোর জন্য ঢুকেছিলেন একটা জঙ্গলে। জঙ্গলে পথ আবার এসে পড়েছিল মূল সড়কে। ঘোড়ার খুরের ছাপ এই জঙ্গলে পথ বেয়ে কিছুটা গিয়ে যেন আকাশে উড়ে গেছে। যে জায়গা থেকে ছাপ হয়েছে নিশ্চিহ্ন, তার ডান দিকে রয়েছে কাঁটা ঝোপে ভরাট একটা কাদা ডোবা। ঠিক এই জায়গায় যেন একটা বিরাট ধস্তাধস্তি হয়ে গেছে। মৃত্তিকায় রয়েছে তার স্বাক্ষর। মানুষের দেহের চাইতে ভারী আর বড় একটা বস্তুকে যেন টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে কাদা ডোবার দিকে। দুবার জাল ফেলা হয়েছিল কাদা ডোবায়, কিচ্ছু পাওয়া যায়নি। রিক্ত হস্তে তাহলে কি ফিরে যেতে হবে? ঈশ্বর সদায় হয়েছিলেন চার্লি গুডফেলোর ওপর। বুদ্ধিটা ঝলসে উঠেছিল তো তাঁরই মগজে। তিনিই বলেছিলেন, ছেঁচে বার করা হোক কাদা ডোবার সমস্ত কাদা। হুল্লোড় করে উঠেছিল তদন্ত পার্টি। শত মুখে তারিফ করেছিল চার্লি গুডফেলোর উপস্থিত বুদ্ধির। বিচক্ষণতা আর দূরদর্শিতা আছে বলেই সর্বজন প্রিয় হতে পেরেছেন ভদ্রলোক। কোদাল এনেছিল অনেকেই। যদি মিস্টার শাটলওয়ার্থির মৃতদেহ মাটির তলায় চাপা থাকে, খুঁড়ে বের করতে হবে তো। সেই সব কোদালই এখন কাজে লাগলো। ঝপাঝপ তুলে ফেলা হলো সমস্ত কাদা। ডোবার ঠিক মাঝখানকার কাদা তোলবার সময় দেখা গেল মিস্টার শাটলওয়ার্থির কালো সিল্ক ভেলভেটের ওয়েস্টকোট। ওয়েস্টকোট কিন্তু আস্ত নেই, ছিঁড়ে খুঁড়ে তো গেছেই, রক্তও লেগেছে বেশ কয়েক জায়গায়। কিন্তু এই ওয়েস্টকোট সত্যি কি মিস্টার শাটলওয়ার্থির? তার ভাইবোন নয় তো? তদন্ত পার্টির অনেকেই বলল তারা নিজের চোখে দেখেছে শনিবারের কাক ডাকা ভোরে হন্তদন্ত হয়ে যখন বেরিয়ে যাচ্ছিলেন মিস্টার শাটলওয়ার্থি, তখন বিশেষ এই পরিধেয়টি ছিল তার শ্রীঅঙ্গে। ওয়েস্টকোট যে তার ভাইপো নয়, তারও অনেক সাক্ষী জুটে গেল তৎক্ষণাৎ। শনিবার অথবা রবিবার, মানে বাড়ি ছেড়ে কাকা বেরিয়ে যাওয়ার পর থেকে ক্ষণেকের জন্যেও তো কালো কুচকুচে এই ওয়েস্টকোটকে ভাইপোর গায়ে দেখা যায়নি। কালো ওয়েস্টকোটই কিন্তু সঙ্গীন করে তুলল ভাইপোর অবস্থা। প্রথম থেকেই সন্দেহ দানা বেঁধেছিল তাকেই ঘিরে। এখন পাওয়া গেল সন্দেহের সমর্থন। ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গেছিল পেনিফেদার। এ বিষয়ে তার মতামত কি জানতে চাওয়া হয়েছিল, মুখ দিয়ে একটা কথাও বের করতে পারেনি। পেনিফেদার বদ, বাউন্ডুলে আর উঞ্চ প্রকৃতির ছোকরা বলে তার মোসাহেব যেমন ছিল,
শত্রুও ছিল তেমনি। কিন্তু এই দুটো দলই সেই মুহূর্তে একজোট হয়ে ধিক্কার জানিয়েছিল ছোকরাকে। জিগির তুলেছিল, আর দেরি কেন? খুনের অপরাধে এক্ষুনি গ্রেপ্তার করা হোক ভাইপোকে। চার্লি গুডফেলোর উদার মন আর পরোপকারী স্বভাবের আর একটা নমুনা পাওয়া গেছিল সেই মুহূর্তে। দরাজ গলায় তিনি শান্ত করেছিলেন রাগে পাগল তদন্ত পার্টিকে। বলেছিলেন, কাকার সমস্ত সম্পত্তির একমাত্র আইনসঙ্গত উত্তরাধিকারী পেনিফেদারের পক্ষে এই কাজ কখনোই সম্ভব নয়। আমার সঙ্গে পেনিফেদারের সংঘর্ষ লেগেছিল ঠিকই, কিন্তু আমি তো তাকে অন্তর থেকে ক্ষমা করেছি। এখনো সর্বশক্তি দিয়ে তাকে রক্ষা করে যাব এই মিথ্যে অপবাদের খপ্পর থেকে। পেনিফেদারের নির্দোষিতার সমর্থনে আরও আধ ঘন্টা উদাত্ত গলায় কথা বলে গেছিলেন চার্লি গুডফেলো। কিন্তু শরীর আর মনের ওপর দিয়ে প্রচণ্ড ধকল যাওয়ার সময় কথাবার্তাও একটু লাগাম ছাড়া হয়ে যায়। মাঝে মাঝেই খেই হারিয়ে ফেলে উল্টো পাল্টাও বকে যাচ্ছিলেন মিস্টার গুডফেলো। ফলটা হলো উনি যা চাইছিলেন ঠিক তার উল্টো। তদন্ত পার্টির ঘোর সন্দেহ জন্মেছিল পেনিফেদারের ওপর। বক্তৃতার প্রগলভতায় দেখা গেল সন্দেহ ঘোরতর হয়ে উঠেছে। জনতাকে তখন রোখে কে? পেনিফেদারকে ছিঁড়ে ফেলতে পারলে যেন বাঁচে। মিস্টার স্যাটেলওয়ার্দির তিন কুলে কেউ আর নেই, গুণধর এই ভাইপো ছাড়া। তাই উইলে তিনি লিখে রেখেছেন তার মৃত্যুর পর সমস্ত সম্পত্তি পাবে ভাইপোই। তবে কিছুদিন আগে রেগে টং হয়ে গলাবাজি করে বলেছিলেন ভদ্রলোক, এই ভাইপোকে এক পয়সাও দেবেন না, নতুন উইল লিখবেন শিগগিরই। কিন্তু রাগের মাথায় যা বলা যায় ঠান্ডা মাথায় তা করা যায় না। তাই উইল আর পাল্টাননি মিস্টার স্যাটেলওয়ার্দি। তোড়ে বক্তৃতা দিতে গিয়ে এই সব কথাই বলে ফেলেছিলেন মিস্টার গুডফেলো। আর এইটাই হয়েছিল তার ভয়ানক ভুল। রুষ্ট তদন্ত পার্টি সঙ্গে সঙ্গে বলেছিল, উইল আর পাল্টানো হয়নি ঠিকই, কিন্তু একবার যখন হুমকি দেওয়া হয়েছে তখন ভবিষ্যতে আবার কোনো দুর্বল মুহূর্তে উইল তো পাল্টেও যেতে পারে। ভয়টা থেকেই যাচ্ছে। কাজেই উইল পাল্টানো চিরতরে বন্ধ করার মোক্ষম দাওয়াই হচ্ছে কাকাকে খুন করে লাশ নিপাত্তা করা। তদন্ত পার্টির এহেন সিদ্ধান্তের পেছনে আইনের সমর্থনও ছিল পুরোপুরি। ল্যাটিনে আইনের দুটো শব্দ আছে, কুই বোনো মানে লাভটা কার। এক্ষেত্রে দেখা যাচ্ছে লাভটা পেনিফেদারের। অতএব ডোবার ধাড়ি গ্রেপ্তার করা হলো পেনিফেদারকে। আরও কিছুক্ষণ তদন্ত চালিয়ে কিচ্ছু না পেয়ে সবাই যখন ফিরে যাচ্ছে শহরের দিকে, তখন উৎসাহী চার্লি গুডফেলো হঠাৎ দৌড়ে গেছিলেন একদিকে। এমনিতেও উত্তেজনার চোটে উনি যাচ্ছিলেন সবার আগে। তাই আচমকা জঙ্গলের মধ্যে ছুটে গেলেন কেন তা দেখতে পেছনে দৌড়ল বেশ কয়েকজন। তারাই দেখতে পেয়েছিল বিড়াল চক্ষু চার্লি গুডফেলো কি যেন একটা তুলে নিলেন ঘাসের ওপর থেকে। উল্টে পাল্টে দেখি লুকিয়ে ফেললেন নিজের কোটের পকেটে। সঙ্গে সঙ্গে তদন্ত পার্টি পৌঁছে গেছিল তার পেছনে। কি লুকুলেন দেখান এক্ষুনি। কাঁচু মাচু মুখে জিনিসটা বের করেছিলেন মিস্টার গুডফেলো। একটা স্প্যানিশ ছুরি, ফলায় লেগে রক্ত। এ ছুরি যে পেনিফেদারের অনেকেই তা জানে। তার চেয়েও বড় কথা, পাটের ওপর খোদাই করা রয়েছে পেনিফেদারের নাম। এরপর আর কোনো সন্দেহ থাকতে পারে কি? চার্লি গুডফেলো চেষ্টা করেও বাঁচাতে পারলেন না ছোকরাকে। শহরে পৌঁছেই তাকে তুলে দেওয়া হলো ম্যাজিস্ট্রেটের হাজতে। সেখানে কিন্তু কেস আরও গুবলেট করে ফেললেন সদাশয় চার্লি গুডফেলো, নিজেকে আর ধরে রাখতে না পেরে। হাউ হাউ করে বলে ফেললেন, অনেক চেষ্টা করলাম পেনিফেদারকে আড়ালে রাখতে। জানি আমার সঙ্গে খুবই দুর্ব্যবহার করেছিল ছেলেটা, কিন্তু কিন্তু আমি তো তাকে ক্ষমা করেছিলাম। তাই বানিয়ে বানিয়ে অনেক গল্প শোনাচ্ছিলাম বেচারাকে বাঁচানোর জন্যে। কিন্তু না, পারলাম না। কি করে পারবো?
ওর কাকাই তো খড়গহস্ত হয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন শহরে গিয়েই এক গাদা টাকা ব্যাংকে জমা দেবেন বলে। দিয়েই ছুটলেন উকিলের বাড়ি। উইল পাল্টে তবে বাড়ি ফিরবেন, কানা করিও দেবেন না ভাইপোকে। শুক্রবার রাতে চেঁচিয়ে চেঁচিয়ে মিস্টার সাটলওয়ার্দি যখন তার ইচ্ছের কথা শোনাচ্ছিলেন পেনি ফেদারকে, তখন পাশের ঘর থেকে সব শুনেছিলাম। শনিবার সকালে কাকা গেলেন শহরে, আর তার ভাইপো রাইফেল নিয়ে গেল জঙ্গলে হরিণ শিকার করতে। বলতে বলতে ঝরঝর করে কেঁদে ফেললেন চার্লি গুডফেলো। আমাকে ক্ষমা করো পেনি ফেদার, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে বাঁচাতে পারলাম না, আমাকে ক্ষমা করো পেনি ফেদার। জেরার মুখে সবই সত্যি বলে মেনে নিয়েছিল পেনি ফেদার। তক্ষুনি তার ঘর সার্চ করা হয়েছিল। সেখানে পাওয়া গেছিল ইস্পাত আর চামড়া দিয়ে বাঁধানো মিস্টার সাটলওয়ার্দির নোটবুক, যার পাতায় অনেক গুরুত্বপূর্ণ বিষয় লেখা থাকে বলে জানে পাড়াপড়শি সবাই। এই নোট বই কখনো তিনি কাজ ছাড়া করতেন না, অথচ এখন তা রয়েছে ভাইপোর ঘরে, খান কয়েক পাতাও নেই। পেনি ফেদার কিন্তু নোট বইয়ের ব্যাপারে কোনো অভিযোগ মেনে নিতে পারেনি। কাকার নোট বই তার ঘরে গেল কেন সে জানে না। কাকার একটা রুমাল আর শার্ট রক্তমাখা অবস্থায় পড়ে রয়েছে কেন ভাইপোর ঘরে বিছানার পাশে। পেনি ফেদার এই কথারও কোনো জবাব দিতে পারেনি। ঠিক এই সময় খবর এসেছিল আহত ঘোড়া স্বর্গে চলে গেছে। মিস্টার গুডফেলো তখনও হাল ছাড়েননি। সঙ্গে সঙ্গে বলেছিলেন তাহলে ময়না তদন্ত করা হোক মরা ঘোড়ার ওপর। গুলির ফুটো যেখানে আছে বুকের সেই জায়গাটায় নিজেই হাত ঢুকিয়ে দিয়েছিলেন উনি। হাত টেনে বের করে শুকনো মুখে চেয়েছিলেন মুঠোর দিকে। মুঠোয় রয়েছে একটা রাইফেলের গুলি। এত বড় বুলেট তো এ শহরে ব্যবহার করে শুধু পেনি ফেদার। বুলেটের গায়ে একটা বিশেষ খাঁজ ছিল। ছাঁচের দোষের জন্যেই এরকম খাঁজ দেখা যায় বুলেটে। পেনি ফেদার নিজেই স্বীকার করেছিল এ বুলেট তার নিজের। এরপর আর তদন্তের দরকার মনে করেননি ম্যাজিস্ট্রেট। পেনি ফেদারকে কাঠ গড়ায় তোলার হুকুম দিয়েছিলেন, জামিন পর্যন্ত নাকচ করেছিলেন। চার্লি গুডফেলো তা সইবেন কেন? নিজেই জামিন হতে চেয়েছিলেন। বাড়ির ছেলে বাড়িতেই থাকুক, এইটাই ছিল তার ইচ্ছে। উত্তেজনায় ভুগছিলেন বলে খেয়ালই ছিল না তাকে জামিনদার হিসেবে মেনে নিতে পারে না আদালত। কেননা তার কানাকড়ি দামের জমি জায়গাও নেই এই পৃথিবীর কোথাও। যথাসময়ে বিচার হলো পেনি ফেদারের। চার্লি গুডফেলো এতই সরল মানুষ যে কোর্টে গিয়ে এমন অনেক বেফাস কথা বলে ফেললেন যার প্রতিটি আরও জোরদার করে তুলল পেনি ফেদারের কেস। ফলে আদালত তার মৃত্যুদণ্ডের রায় দিলে এবং তাকে জেলে ঢুকিয়ে রাখল মৃত্যুদণ্ড না হওয়া পর্যন্ত। গোটা শহরের কাছে কিন্তু এরপর থেকেই চোখের মণি হয়ে উঠলেন চার্লি গুডফেলো। 10 গুণ বেড়ে গেল তার খাতির আর গুণগান। হাজার চেষ্টা করেও প্রিয় বন্ধুর ভাইপোকে জেলবাস আর আসন্ন মৃত্যু থেকে বাঁচাতে না পেরে বেসামাল হয়ে গেলেন। অভাবের দরুন সচ্ছলভাবে থাকার উপায় ছিল না ইচ্ছে থাকলেও। এখন যখন তখন বাড়িতে বসাতে লাগলেন খানাপিনা আর সুরাপানের মজলিস। শোচনীয় ঘটনাটা ভুলে থাকার চেষ্টা করেও পারতেন না। মাঝে মাঝে উদাস হয়ে যেতেন, বিমর্ষ হয়ে যেতেন। ঠিক এই সময় একটা চিঠি পেয়ে যেন আকাশ থেকে পড়লেন ভদ্রলোক। চিঠিটা এই: চার্লস গুডফেলো, র্যাটলবারো, সবিনয় নিবেদন। আমাদের সম্মানীয় খরিদ্দার মিস্টার বার্নাবাস সাটলওয়ার্দি মাস 2 আগে অর্ডার দিয়েছিলেন 2 বাক্স শ্যাটো মার্গো মদ্য আপনার বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়ার জন্যে। দেরি হওয়ার জন্যে দুঃখিত। আজ সকালই একটা বাক্সের মধ্যে 2 বাক্স শ্যাটো মার্গো পাঠানো হলো।
এই চিঠি যখন পাবেন তার পরের দিনই ওয়াগনে বাক্স পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়। নমস্কার, ভবদীয়, হগস, ফ্রগস, ব্রগস অ্যান্ড কোম্পানি। বন্ধুর উপহার একা সাবারও করতে চাননি, দিলদরিয়া মেজাজ তাঁর। দিয়ে থুয়ে সবাইকে নিয়ে মজা করতেই ভালোবাসতেন। তাই পরের দিন প্রচুর বন্ধু বান্ধবকে আমন্ত্রণ করেছিলেন এক রাতেই 2 বাক্স শ্যাটো মার্গো উড়িয়ে দেওয়ার মতলবে। কিন্তু মূল্যবান এই আসর যে তার প্রয়াত বন্ধুর পয়সায় আসছে, এ কথাটা কাউকে বলেননি। কেন যে বলেননি আজও তা বুঝিনি। যার মন এত উদার, তিনি এই গোপনীয়তার মধ্যে না গেলেও পারতেন। শ্যাটো মার্গোর নাম শুনলেই হোক কি চার্লি গুডফেলো সুনামের জন্যেই হোক, পরের দিন আধখানা শহর চলে এসেছিল তার বাড়ি। সবচেয়ে গণ্যমান্য ব্যক্তিরাই হাজির ছিলেন সেদিন, ছিলাম আমিও। কিন্তু মদের বাক্স আসতে এত দেরি হবে কে জানত। ভালো ভালো খাবারের আয়োজন করেছিল গৃহস্বামী। দেরি দেখে সবই চেটে পুটে মেরে দিলাম। তারপর রাত বাড়লে এসে পৌঁছল বিশাল বাক্স। শুধু বাক্স না বলে তাকে দানবের বাক্সই বলা উচিত। ঘরের মধ্যে টেনে আনতেই হিমশিম খেয়ে গেলাম এতজনে। তর সইছে না কারোরই, বিশেষ করে চার্লি গুডফেলোর। তিনি টেবিলের মাথায় বসে ডিক্যান্টার ঠুকতে ঠুকতে জজ সাহেবের গলায় সুরামত্ত স্বরে হুকুম দিলেন, আর দেরি কেন? উদ্ধার ঘটুক কবরের সম্পদের। বাক্স তুলে ফেলা হলো টেবিলের ওপর, রাখা হলো তার সামনে। সবার আগে হাত লাগালাম আমি। তারপরেই শ্মশান নীরবতা নেমে এলো গোটা ঘরে। শ্যাটো মার্গোর দেরি দেখে নিজের ভাঁড়ার থেকেই সবাইকে গ্লাস গ্লাস মদ গিলিয়ে দিয়েছিলেন চার্লি গুডফেলো। নিজে খেয়েছিলেন সব চাইতে বেশি। তাই আজকের মজলিসের মধ্যমণি শ্যাটো মার্গোকে সহসা কবরের সম্পদের সঙ্গে তুলনা করায় সবাই যেন থিতিয়ে গেল মুহূর্তের জন্যে। নিস্তব্ধ ঘরে কিছুক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়ে থাকবার পর কে যেন আমাকেই বলল বাক্সটা এবার খুলে ফেলার জন্যে। সঙ্গে সঙ্গে ছেনি বাটালি হাতুড়ি নিয়ে লেগে গেলাম আমি। ঠকাং ঠকাং করে পেরেকগুলো আলগা করে দিতেই দড়াম করে ডালা খুলে শটান উঠে গেল আপনা থেকেই। বাক্সর ভেতর থেকে ডালা ঠেলে মাথা তুলে পিঠ খাড়া করে বসলেন নিহত মিস্টার সেটেলওয়ার্থের ক্ষত বিক্ষত রক্তাক্ত প্রায় গলিত সব দেহ। গৃহস্বামীর মুখোমুখি বসে চোখে চোখ চেয়ে বলে গেলেন কাটা কাটা স্পষ্ট গলায়, তুমি সেই লোক, দ্য ওয়ার দ্য ম্যান। বলেই গলিত নিষ্প্রভ চোখের পাতা না ফেলে শরীর এলিয়ে দিলেন বাক্সের পাশের দিকে। থরথর করে কাঁপতে লাগলো অঙ্গ প্রত্যঙ্গ। এর পরের দৃশ্য বর্ণনার অতীত। উল্কা বেগে অনেকেই ছিটকে গেল দরজা জানলার দিকে। পুরুষ সিংহ বলে যারা বড়াই করে এসেছে এতদিন, তাদের বেশিরভাগই পত্রপাঠ জ্ঞান হারিয়ে আছড়ে পড়ল মেঝের ওপর। বিভীষিকার অকস্মাৎ বিস্ফোরণে মুহ্যমান অবস্থাটা একটু পরেই কেটে যাওয়ার পরেই জোড়া জোড়া চক্ষু কোটর থেকে প্রায় বেরিয়ে এসে নিবদ্ধ হয়েছিল স্বয়ং গৃহস্বামীর ওপর। অবর্ণনীয় ভাবান্তর এসেছে তার চোখে মুখে চেহারায়। 1000 বছরও যদি আমার পরমায়ু হয়, আয়ুকালের শেষ রজনী পর্যন্ত আমি ভুলতে পারবো না তার সেই মুখচ্ছবি। মরার মতো বিবর্ণ হয়ে গেছিলেন। আত্যন্তিক মানসিক যন্ত্রণা প্রকট হয়ে উঠেছিল প্রতিটি লোমকূপ রন্ধ্রে। একটু আগেই যে মুখ সুরা আর উল্লাসে সূর্যের মতোই ভাস্বর হয়েছিল, এখন তা যেন অন্ধকারময় বিবর। বেশ কয়েকটা মিনিট পাথরের মূর্তির মতো বসে রইলেন তো রইলেনই। শূন্য চাহনি দেখে বোঝা গেল উনি আর বাইরের জগৎ দেখছেন না, দেখছেন নিজের খুন কলুষিত বিবেককে।
অনেকক্ষণ পরে বুঝি প্রাণ সঞ্চার ঘটল প্রস্তর মূর্তিতে, যেন একটা বিদ্যুতের ঝলক বয়ে গেল প্রতিটি অনুপরমাণুতে। নিমেষে চাহনি ফিরে এলো বাহ্য জগতে। ধর্মড়িয়ে উঠে দাঁড়ালেন চেয়ার ছেড়ে, প্রায় উপুর হয়ে পড়লেন টেবিলের ওপর। সব দেহের হাঁটুতে মাথা ঠেকিয়ে গড়গড় করে বলে গেলেন কিভাবে নিজের হাতে পিটিয়ে মেরেছেন প্রিয় বন্ধুকে। নিরপরাধ পেনি ফেদারকে কৌশলে দোষী সাজিয়ে সরিয়ে দিতে চাইছেন ধরাধাম থেকে। হ্যাঁ, আমি শনিবার কাক ডাকা ভোরে গেছিলাম মিস্টার সেটেলওয়ার্দির পেছন পেছন। ডোবার ধারে পৌঁছে পিস্টল ছুঁড়েছিলাম ঘোড়ার দিকে, তারপর কুঁদো দিয়ে পিটিয়ে খতম করেছিলাম প্রাণের বন্ধুকে। ঘোড়া পঞ্চত্ব প্রাপ্ত হয়েছে মনে করে তাকে টেনে হিচড়ে ডোবা এনে ফেলেছিলাম। বন্ধুর লাশ বয়ে নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছিলাম সেই জঙ্গলেই অনেক দূরে এক পরিত্যক্ত কুয়োয়। বন্ধুর নোট বই আমি হাতিয়ে নিয়েছিলাম। ওয়েস্টকোট, নোট বই, ছুরি আর বুলেট আমি নিজেই রেখেছিলাম যেখানে যেখানে পাওয়া গেছে, ঠিক সেই জায়গা থেকেই। রুমাল আর শার্টও পেনি ফেদারের ঘরে রেখেছিলাম আমি। আমার উদ্দেশ্য ছিল একটাই, ওই পেনি ফেদারের উপর প্রতিশোধ নেওয়া। হ্যাঁ, প্রতিশোধ নেওয়া। শেষের দিকে রক্ত জমানো স্বীকৃতির কথাগুলো জড়িয়ে আসছিল, শূন্য গর্ভ হয়ে যাচ্ছিল। কথা শেষ হওয়ার পর মাথা সিধে করে নিয়ে টোলে টোলে পিছু হাঁটতে গিয়ে চিৎপটাং হয়ে পড়ে গেলেন মেঝেতে। সে দেহে তখন আর প্রাণ ছিল না। লোমহর্ষকী নাটকের স্রষ্টা কিন্তু এই শর্মা স্বয়ং। মিস্টার গুডফেলোর পেট থেকে স্বীকারোক্তি আদায় করার অভিনব এই ফন্দির ফলেই চার্লি গুডফেলো এখন নরকের গরম তেলে ভাজা ভাজা হচ্ছেন। পেনি ফেদার কাকার সম্পত্তি পেয়ে তোফা আছে, স্বভাব চরিত্র পাল্টে ফেলেছে, কুপথে আর কখনো যাবে না। প্রথম থেকেই চার্লি গুডফেলোর অতিরিক্ত অকপটতা আমার মনে বিলক্ষণ বিরক্তির সঞ্চার ঘটিয়েছিল। পেনি ফেদার যখন ঘুষি মেরে শুইয়ে দেয় ভদ্রলোককে, ভাগ্যক্রমে আমি তখন হাজির ছিলাম দুজনেরই সামনে। মার খাওয়ার পর ভদ্রলোকের মুখের পরতে পরতে যে পৈশাচিক মনোবৃত্তির অভিব্যক্তি দেখেছিলাম, তার বিচার করেই বুঝেছিলাম আক্রোশ ইনি পুষে রেখেছিলেন মনের মধ্যে, বদলা নেবেন সময় এলেই। এই ধারণা আমার মনের মধ্যে গেঁথে ছিল বলেই চার্লি গুডফেলোকে শহরের সবাই যে চোখে দেখেছে আমি সে চোখে দেখতে পারিনি। সবাই তার কথাকে যেভাবে নিয়েছে আমি সেভাবে নিতে পারিনি। পদে পদে আমি লক্ষ্য করেছিলাম উনি ঘুরিয়ে ফিরিয়ে কখনো সোজাসুজি কখনো বেঁকিয়ে অপরাধের প্রত্যেকটা প্রমাণ পেনি ফেদারের বিরুদ্ধে খাড়া করে যাচ্ছেন। সন্দেহটা দৃঢ়মূল হলো ঘোড়ার বুকে বুলেট আবিষ্কারের পর। শহর শুদ্ধ লোক ভুলে গেলেও আমি কিন্তু ভুলিনি। ঘোড়ার গায়ে এফোড় ওফোড় ছেঁদা দেখা গেছিল। বুলেট যদি বেরিয়েই গিয়ে থাকে তো চার্লি গুডফেলো তা পেলেন কি করে? নিশ্চয়ই নিজে রেখে দিয়েছিলেন। একইভাবে পেনি ফেদারের শোবার ঘরের রক্তমাখা শার্ট আর রুমালও ইনি রেখেছিলেন। পরে পরীক্ষা করে দেখেছিলাম রক্ত নয়, দাগগুলো ক্লারেট মদের। এই সব ভেবে নেওয়ার পর যখন দেখলাম হঠাৎ টাকা ওড়াতে শুরু করেছেন চার্লি গুডফেলো, তখন ঠিক করলাম ওর মুখ দিয়েই বের করতে হবে কুকীর্তির স্বীকারোক্তি। তাই গোপনে তদন্ত চালিয়ে খুঁজে বের করেছিলাম মিস্টার সেটেলওয়ার্দির সব দেহ। বেশি খাটতে হয়নি। চার্লি গুডফেলো যে যে জায়গাগুলো তদন্তের আওতা থেকে বাদ দিয়েছিলেন, আমি গিয়েছিলাম ঠিক সেই জায়গায়। একটা শুকনো পরিত্যক্ত কুয়োর মুখে এক গাদা কাঁটা ঝোপের আড়াল দেখেছিলাম। তলদেশে পেয়েছিলাম মিস্টার সেটেলওয়ার্দির মৃতদেহ। মৃত ব্যক্তি যখন তার খুনে বন্ধুকে 2 বাক্স শ্যাটো মার্গো খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমিও ছিলাম সেখানে।
মাতালের এই অঙ্গীকারকেই আমি কাজে লাগিয়েছি। একটা তিমির হাড় জোগাড় করেছিলাম, গেঁদে ঢুকিয়ে দিয়েছিলাম মৃতদেহের গলার মধ্যে দিয়ে। দু ভাঁজ করে চেপে চুপে মদের বাক্সের মধ্যে মৃতদেহ ঢুকিয়ে পেরেক ঠুকে লাগিয়ে দিয়েছিলাম ডালা। আমি জানতাম ডালা খুললেই তিমির হাড় ব্যাঁকা অবস্থা থেকে সোজা হতে চাইবে, এক ঝটকায় সোজা করে দেবে মৃতদেহকেও। হয়েছিলও তাই। বাক্স পাঠিয়েছিলাম আমারই লোক দিয়ে, মদের কোম্পানির নাম দিয়ে চিঠিও লিখেছিলাম আমি। কিন্তু মরা কথা বলে কিভাবে? আরে মশাই, আমি তো ভেন্ট্রিলোকুইস্ট। ঠোঁট না নাড়িয়ে গলার মধ্যে কথা বাজিয়ে যেতে পারি অনায়াসেই। অস্বাভাবিক সেই কণ্ঠস্বরকেই মরার বচন বলে মনে হয়েছিল খুনির, ঘর শুদ্ধ লোকের এবং আপনার। শুনছিলেন আমাদের আজকের নিবেদন এডগার অ্যালান পোর দাউ আর্ট দি ম্যান। আজকের গল্পের সূত্রধার, গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে আমি আদিত্য। গল্পের পোস্টার ডিজাইনিং পার্থ চক্রবর্তী। আর হ্যাঁ, সকলকে জানাই নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলেই ভালো থাকুন। শুভ নববর্ষ।